বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিচিং এন্ড অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা অংশীদারি ব্যবসায় আলোচনা শুরু করব। আজকে আমরা মূলত এই অংশীদারি ব্যবসায়ের প্রাথমিক যে আলোচনাগুলো আছে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা তোমাদের বান্ধবীর সাথে বা বিভিন্ন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, ওদেরকে দেখার জন্য অনুপ্রাণিত করবা। চলো আমরা আলোচনায় শুরু করি। প্রথমে আসো অংশীদারি ব্যবসায়। আমরা সংগঠন যখন পড়ছিলাম তখন আমরা 5 ধরনের সংগঠন পড়ছিলাম। এক মালে ন্যায় সংগঠন, অংশীদারি সংগঠন, তারপর যে সমবায় সংগঠন, কোম্পানি সংগঠন, লাস্ট ওয়ানে ছিল রাষ্ট্রীয় সংগঠন। এখন এই সংগঠনগুলোর ভিতরে আজকে আমরা আলোচনা করব মূলত অংশীদারি ব্যবসায়। অংশীদারিটা ব্যবসা হচ্ছে যে অংশীদারি ব্যবসা বলতে আসলে আমরা কি বুঝি? অংশীদারি ব্যবসাটা হচ্ছে যে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যখন কোনো বৈধ ব্যবসা গঠন করে তখন তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। আবার বলতেছি, দুই বা ততোধিক ব্যক্তি, সর্বোচ্চ 20 জন, দুই বা সর্বোচ্চ 20 জন ব্যক্তি, তবে ব্যাংকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যখন কোনো বৈধ ব্যবসা গঠন করে তখন সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসায়ী। এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য মনে রাখবা। সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ী সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে যে 20 জন। সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে যে 10 জন। কিসের ক্ষেত্রে? ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে যে 20 জন। আর অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অর্থাৎ এই চুক্তিটা হচ্ছে অংশীদারি ব্যবসার কি মূল ভিত্তি। এই চুক্তিটা হচ্ছে যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। এরপরে বাংলাদেশে অংশীদারি ব্যবসাটা পরিচালিত হয় 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। বাংলাদেশে অংশীদারি ব্যবসা পরিচালিত হয় কত সালে? 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। এই 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসার একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে এরকম: সকলের দ্বারা বা সকলের পক্ষ হতে পরিচালিত ব্যবসার মুনাফা, একজনের দ্বারা পরিচালিত ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য কতিপয় ব্যক্তির মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসায়ী। এই অংশীদারি ব্যবসা সম্পর্কে এই বিশেষগুলো মনে রাখবা। তাহলে প্রথমে আবার বলি, অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন। তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। আর চুক্তিটা হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। আর অংশীদারি ব্যবসাটা বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন হচ্ছে 1932 সালের। এখন আমরা তো এই বিষয়গুলো সাধারণত সংগঠনের ক্ষেত্রে, আমরা তো এখানে আর থিওরি আলোচনা করব না, আমাদেরকে এখানে অঙ্ক করতে হবে। এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সাধারণত আমরা দুইটা হিসাব প্রস্তুত করব। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা সাধারণত এখানে দুইটা হিসাব প্রস্তুত করব। একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অর্থাৎ এখানে আমরা সাধারণত এই দুইটা প্রস্তুত করব। একটা হচ্ছে যে লাভ লোকসান আবন্টন হিসাব, আর একটা হচ্ছে যে অংশীদারদের মূলধন হিসাব। এই দুইটাই মূলত আমরা এখানে প্রস্তুত করব। এখন চলো আমরা দেখব কিভাবে এগুলো প্রস্তুত করা যায়। প্রথম আসো লাভ লোকসান আবন্টন হিসাব বলতে আমরা কি বুঝি? অংশীদারি ব্যবসা থেকে প্রাপ্ত লাভ বা মুনাফাগুলো চুক্তির শর্তানুসারে অথবা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারদের মধ্যে বন্টন করা যাওয়ার জন্য যে হিসাবটা প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। অর্থাৎ অংশীদারি ব্যবসায় প্রাপ্ত লাভ বা লোকসানগুলা অংশীদারদের মধ্যে বন্টন করার জন্য যে হিসাবটা আমরা প্রস্তুত করি সেটাকে বলা হয় অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। এখন এই অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবটা কিভাবে প্রস্তুত করব একটু দেখো। এখানে সাধারণত আমাদের দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। তো বিবরণ টাকা এখন আসো অংশীদারি ব্যবসায় অংশীদারের লাভ লোকসান আবন্টন হিসাবটা যখন আমরা প্রস্তুত করব সেই ক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা তোমাকে পড়ে সর্বপ্রথম নেট লাভটা লিখে ফেলতে হবে। আমাদের এখানে প্রশ্নে একটা নেট লাভ দেওয়া থাকবে, সেই নেট লাভটা তোমাকে সর্বপ্রথম লিখে ফেলতে হবে। সর্বপ্রথম কাজ লাভ লোকসান আবন্টন হিসাব করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে যে তোমাকে নেট লাভটা লিখে ফেলতে হবে। নেট লাভটা লেখার পরে
এখানে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যে তথ্যগুলো যাবে এই তথ্যগুলো অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে আবার লিখতে হবে। আবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যে তথ্যগুলো তুমি লিখবা এই তথ্যগুলো অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে তোমাকে লিখতে হবে। সেই জন্য আমরা যখন এখানে অন্যান্য তথ্যগুলো লিখব এখানে আমরা হেডিং দেব অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। যদি চলতি হিসাব করতে বলে তাহলে চলতি হিসাব হেডিং দেব, আর চলতি হিসাব করতে না বললে আমরা মূলধন হিসাবটা হেডিং দেব। একই ভাবে এখানেও অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। চলতি হিসাব করতে বললে চলতি হিসাবটা হেডিং লিখব, চলতি হিসাব করতে না বললে মূলধন হিসাবটা হেডিং লিখব। ঠিক আছে? এটা এখন এই যে অংশীদারদের এখানে আসো মূলধনের সুদ, এই মূলধনের সুদটা ডেবিট পাশে লিখব। মূলধনের সুদ ডেবিট পাশে লিখব। একাধিক অংশীদার থাকে এখানে ইনার কলামে যোগ করে লিখব। তারপরে বেতন, কমিশন যদি থাকে এগুলো আমরা ডেবিট পাশে লিখব। এরপরে ঋণী হিসাব বলে বা চলতি হিসাব বলে ঋণের সুদ লিখব। এর বাইরে আছে বকেয়া বেতন, অগ্রিম আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়। এই তথ্যগুলা একটু আমি দাগায় রাখলাম, পরে কাজ আসতেছে। এই পাশে আসো, এই পাশে আমরা লিখব উত্তোলনের সুদ যদি থাকে, উত্তোলনের সুদ। তারপরে হচ্ছে পণ্য উত্তোলন যদি থাকে লিখব। এর বাইরে লিখব বকেয়া আয়, অগ্রিম ব্যয়। এরপর আমরা যোগ করব। যোগ করার পর এখানে পার্থক্য আসবে, পার্থক্যটা হবে মুনাফার অংশ। এই মুনাফার অংশটা আমরা অংশীদারদের মধ্যে বন্টন করে দেব। এখানে একটা বিষয় দেখো, তাহলে আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাবটা যখন আমরা প্রস্তুত করতে যাব সর্বপ্রথম আমরা নেট লাভটা লিখে ফেলবো। সর্বপ্রথম কি লিখে ফেলবো? নেট লাভটা লিখে ফেলবো। এরপরে যদি প্রশ্নে যদি মূলধনের সুদ লিখতে বলে তাহলে মূলধনের সুদটা ডেবিট পাশে লিখবো। তবে মূলধনের সুদ লেখার সময় যদি একাধিক অংশীদার তো অবশ্যই থাকবে, এদের অর্থাৎ ইনার কলামে ওদের নাম লিখে টাকাগুলো লিখে যোগ করে আউটার কলামে লিখবো। যদি কোনো অংশীদার যদি বেতন পায় বেতনটা আমরা লিখবো। তবে এখানে বেতনের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, যদি প্রশ্নে অর্থাৎ নেট লাভ যেটা দেওয়া আছে, নেট লাভ দেওয়া থাকার সময় যদি প্রশ্নে এরকম বলা থাকে যে বেতন ডেবিট করার পর বা বেতন চার্জ করার পর বা বেতন হিসাবভুক্ত করার পর বা বেতন লিপিবদ্ধ করার পর বা বেতন অন্তর্ভুক্ত করার পর বা বেতন ধার্য করার পর এরকম দিয়ে যদি বলা থাকে তখন বেতনটা কিন্তু এখানে লেখা যাবে না। শুধু বেতন না, এখানের মধ্যে যে কোনো খরচ, এখানের মধ্যে যে কোনো খরচ ডেবিট করার পর হিসাবভুক্ত করার পর চার্জ করার পর লিপিবদ্ধ করার ধার্য করার পর নেট লাভ দেওয়া থাকলে ওই খরচটাকে লাভ লোকসান আবন্টন হিসাবে লেখা যাবে না। মনে থাকবে, আবার বলতেছি, ঋণের সুদ বলো, বেতন বলো, কমিশন বলো, মূলধনের সুদ বলো, এখানে যেটাই হিসাবভুক্ত করার পর বা চার্জ করার পর বা ডেবিট করার পর এরকম কথা যদি প্রশ্নে কোথাও বলা থাকে সেক্ষেত্রে ওই খরচটাকে এখানে লেখা যাবে না। ওকে, এরপরে কমিশনটা যদি থাকে কমিশনটা লিখবো আমরা। আর ঋণের সুদের ব্যাপারে কথা আছে, ঋণের সুদটা সাধারণত লাভ লোকসান আবন্টন হিসাবে আসে, আর ঋণের সুদটা কখনো মূলধন হিসাবে আসে না। ঋণের সুদটা কখনো কোথায় আসে না? মূলধন হিসাবে আসে না। তবে ঋণের সুদটা চলতি হিসাবে আসবে, চলতি হিসাব না থাকলে ঋণের সুদটা কোথায় লিখতে হবে? ঋণ হিসাবে লিখতে হবে। এরপরে বকেয়া ব্যয়টা ডেবিট পাশে আসবে, অগ্রিম আয়টা ডেবিট পাশে। এখন এগুলার পাশে আমি একটু দাগ দিছি, এই জন্য এগুলার পাশে দাগ দিছি। এই বকেয়া ব্যয় বা অগ্রিম কোন আয় যদি প্রশ্নে দেওয়া থাকে, এই বকেয়া ব্যয় বা অগ্রিম আয়গুলা শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, এগুলা অন্য কোথাও লেখা যাবে না। আবার বলতেছি, কোন বকেয়া আয় বা বকেয়া ব্যয় ও বা এই যে অগ্রিম আয় বা অগ্রিম আয় বা বকেয়া আয় এগুলো যদি আমাদের থাকে তাহলে এগুলো শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, এগুলো অন্য কোথাও লেখা যাবে না।
ওকে, এরপরে ক্রেডিট পাশে তো নিট লাভ লিখবো, এরপরে উত্তোলনের সুদ যদি ধরতে বলে উত্তোলনের সুদটা লিখবো, আর পণ্য উত্তোলন থাকলে পণ্য উত্তোলন লিখবো, আর ক্রেডিট পাশে বকেয়া আয় লিখবো আর অগ্রিম ব্যয়টা লিখবো, মনে থাকবে। আর বকেয়া ব্যয় জাবেদাটা হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যয় ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট, অগ্রিম আয় জাবেদাটা হচ্ছে যে সংশ্লিষ্ট আয় ডেবিট, অগ্রিম আয় ক্রেডিট। এরপর হচ্ছে বকেয়া আয় জাবেদাটা হচ্ছে বকেয়া ডেবিট, সংশ্লিষ্ট আয় ক্রেডিট, অগ্রিম ব্যয় জাবেদাটা হচ্ছে অগ্রিম ব্যয় ডেবিট, সংশ্লিষ্ট ব্যয় ক্রেডিট, মনে থাকবে। ওকে, তাহলে আবার একটু বলি, তাহলে ডেবিট পাশে কি আসতেছে? মূলধনের সুদ আসতেছে, বেতন আসতেছে, কমিশন আসতেছে, ঋণের সুদ আসতেছে, বকেয়া ব্যয় আর অগ্রিম আয়, এই ছয়টা ডেবিট পাশে। আবার মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, বকেয়া আয়, অগ্রিম, বকেয়া আয়, অগ্রিম, বকেয়া ব্যয়, অগ্রিম, আয়, এই ছয়টা তথ্য কোথায় আসবে? লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসবে। আর ক্রেডিট পাশে আসবে নিট লাভ আসবে, তারপরে হচ্ছে পণ্য উত্তোলন যদি থাকে পণ্য উত্তোলন লিখবা, উত্তোলনের সুদ লিখবা। এর বাইরে আছে বকেয়া আয় আর একটা হচ্ছে অগ্রিম ব্যয়, এগুলা কোথায় যাবে? ক্রেডিট পাশে যাবে। এরপরে যোগ করবা, যোগ করার পরে পার্থক্য যেটা আসবে, পার্থক্যটা হবে মুনাফার অংশ, এবং মুনাফার অংশটা এখানে যে অনুপাতটা দেওয়া থাকবে অথবা প্রশ্নে যেভাবে বলবে ওইভাবে আমরা বন্টন করে দেব। এখন আসো উত্তোলন মূলধনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে, যদি প্রশ্নে মূলধনের সুদ নির্ণয় করতে বলে তাহলে মূলধনের সুদ নির্ণয় করবা, সেক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ অনুযায়ী ধরবা। আর যদি অতিরিক্ত মূলধন দেওয়া থাকে অতিরিক্ত মূলধনের তারিখ অনুযায়ী সুদ ধরবা। আর যদি প্রশ্নে বলা থাকে যে শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধরো, সেক্ষেত্রে অতিরিক্ত মূলধনের উপরে সুদ ধরার দরকার নাই। আর অতিরিক্ত মূলধনের অর্থাৎ যদি শুধুমাত্র বলা যে মূলধনের সুদ নির্ণয় করো, সেক্ষেত্রে মূলধনের সুদও ধরবা, অতিরিক্ত মূলধন থাকলে অতিরিক্ত মূলধনের সুদও ধরবা। তবে অতিরিক্ত মূলধনের পাশে যদি তারিখ দেওয়া থাকে তারিখ অনুযায়ী সুদ ধরবা, তারিখ দেওয়া না থাকলে তাহলে সুদ ধরা অর্থাৎ এভারেজে 6 মাসের সুদ ধরবা। এটা হচ্ছে অতিরিক্ত মূলধন সুদ নির্ণয়, মূলধনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে কাজ। আর উত্তোলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে আমরা অনেকগুলা নিয়ম জানি। সাধারণত এখানে দুই ধরনের উত্তোলন দেওয়া থাকতে পারে, একটা হচ্ছে যে আমাদের এককালীন উত্তোলন দেওয়া থাকতে পারে। এককালীন উত্তোলন দেওয়া থাকলে উত্তোলন সুদ নির্ণয় করতে বললে এভারেজে 6 মাসের ধরবা, আর তারিখের কথা বলা থাকলে তারিখ অনুযায়ী সুদ ধরবা। আর যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে মাসিক উত্তোলন সুদের হার 2/13, প্রতি মাসের মাঝামাঝি বললে মাসিক উত্তোলন সুদের হার 2/12, আর শেষে উত্তোলন করলে মাসিক উত্তোলন সুদের হার 2/11। ঠিক আছে, সূত্রগুলো অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমরা উত্তোলনের সুদটা বের করে ফেলবো। আর পণ্য উত্তোলনের উপরে কখনো সুদ ধরা হয় না, উত্তোলনের সুদ ধরা হয় শুধুমাত্র নগদ উত্তোলনের উপর। ওকে, এরপরে ঋণের সুদটার ক্ষেত্রে আসো, বেতন কমিশন এগুলা প্রশ্নে বলা থাকবে। ঋণের সুদের ক্ষেত্রে এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চুক্তিতে বলা থাকতে হবে না, অর্থাৎ প্রশ্নে ঋণের সুদের কথা বলা থাকুক বা না থাকুক, থাকলে তো ভালো, যদি না থাকে শুধুমাত্র প্রশ্নে ঋণ আছে কিন্তু আর কিছুই বলা নাই, সেক্ষেত্রে তোমাকে বাধ্যতামূলক ঋণের সুদ ধরতে হবে। সেক্ষেত্রে পার্সেন্টেজ হবে 6% আর এভারেজে 6 মাসের সুদ ধরবা। অর্থাৎ শুধুমাত্র ঋণ আছে, কোনো তারিখও নাই, কোনো পার্সেন্টেজও নাই, কিচ্ছু বলা নাই, সেক্ষেত্রে 6% আর 6 মাসের সুদ তোমাকে ধরতে হবে। আর যদি তারিখ দেওয়া থাকে তারিখ অনুযায়ী সুদ ধরবা, পার্সেন্টেজ দেওয়া না থাকলে 6%, আর যদি দেওয়া থাকে তো সেটা তো ভালো কথা, যেভাবে আছে ওইভাবে ধরবা। তবে ঋণ দেওয়া থাকলে বাধ্যতামূলকভাবে ঋণের উপরে সুদ ধরতে হবে। সেজন্য এখানে একটা কথা বলা হয় থাকে যে চুক্তির অবর্তমানে নিচের কোনটি প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে হচ্ছে যে ঋণের সুদ তোমাকে অবশ্যই ধরতে হবে, যে উত্তোলনের সুদ না বললে ধরবা না, মূলধনের সুদ না বললে ধরবা না, কিন্তু ঋণের সুদ না বললেও তোমাকে ধরতে হবে, মনে থাকবে। ওকে, এটা মনে রাখতে হবে, গেল। আর রেগুলার ব্যাপারে তো বললাম। এখন আসলে অংশীদারদের মূলধন হিসাব। এই অংশীদারদের মূলধন হিসাবটা প্রস্তুত করার দুইটা পদ্ধতি আছে। অংশীদারদের মূলধন হিসাবটা প্রস্তুত করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে তোমার পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, এটাকে আবার ভাসমান মূলধন পদ্ধতিও বলা হয়, ভাসমান মূলধন পদ্ধতি। আর একটা হচ্ছে স্থির বা স্থায়ী মূলধন পদ্ধতি বলা হয়, স্থায়ী মূলধন পদ্ধতি। আরেকটা হচ্ছে যে স্থির বা স্থায়ী মূলধন পদ্ধতি বলা হয়। এখন আসো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতি মানে একটা হিসাবের মধ্যে আমরা সবগুলা লিখে ফেলবো। তো এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা শুধুমাত্র একটা হিসাব করব, সেটা হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব করার পত্রে যতজন পার্টনার থাকবে ততটা টাকার কলাম করব। মনে করো দুইজন আছে, দুইটা টাকার কলাম করব, এ আর বি, এ এবং বি। এখানে তারিখ থাকবে আগের মতো, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, এখানেও তারিখ থাকবে, বিবরণ থাকবে, খতিয়ান পৃষ্ঠা। তো এখন মূলধন হিসাব করার সত্ত্বে সর্বপ্রথম তোমাকে ব্যালেন্স বিডিটা লিখে ফেলতে হবে। প্রশ্নে ব্যালেন্স বিডি দেওয়া থাকবে, এই ব্যালেন্স বিডিটা তোমাকে প্রথমে লিখে ফেলতে হবে। আর ডেবিট পাশে সর্বপ্রথম তোমাকে উত্তোলনটা লিখে ফেলতে হবে।
কি লিখে ফেলতে হবে? উত্তোলনে। তাহলে ক্রেডিট পাশে সর্বপ্রথম ব্যালেন্স বিডি লিখে ফেলবা, ডেবিট পাশে সর্বপ্রথম উত্তোলনটা লিখে ফেলবা। লিখার পরে যদি প্রশ্নে যদি নগদ উত্তোলন অর্থাৎ অতিরিক্ত মূলধন দেওয়া থাকে তাহলে নগদান হিসাব বলে অতিরিক্ত মূলধন যে আনছে তার কলামে লিখে ফেলবা। ঠিক আছে, এরপরে হচ্ছে যে যেটা করবা, এই লাভ লোকসান আবন্টন হিসাবটা এখানে হেডিং দিবা, লাভ লোকসান আবন্টন হিসাব হেডিং দিবা। হেডিং দেওয়ার পরে এখানে যেগুলা ছিল, যেমন মূলধনের সুদ ওইখানে ক্রেডিট পাশে ছিল, এখানে ডেবিট অর্থাৎ ডেবিট পাশে ছিল, এখানে ক্রেডিট পাশে আসবে। বেতন ওইখানে ক্রেডিট পাশে ডেবিট পাশে ছিল, এখানে ক্রেডিট পাশে আসবে। কমিশন ওইখানে ডেবিট পাশে ছিল, এখানে ক্রেডিট পাশে আসবে। মুনাফার অংশ ওইখানে ক্রেডিট পাশে ছিল, এখানে কোথায় আসবে? ওইখানে ডেবিট পাশে ছিল, এখানে ক্রেডিট অর্থাৎ এখানে যেগুলা কোথায় আছে, এখানে যেগুলা ডেবিট পাশে আছে এখানে এগুলা ক্রেডিট পাশে চলে আসবে। আর এখানে যেগুলা এই যে দেখো উত্তোলন সুদ এবং পণ্য উত্তোলন, এখানে যেগুলা ডেবিট পাশে আছে এগুলা এখানে ক্রেডিট পাশে আছে, এগুলা এখানে ডেবিট পাশে চলে আসবে। অর্থাৎ ডেবিটেরটা ক্রেডিটে যাবে, ক্রেডিটেরটা কোথায় আসবে? ডেবিটে আসবে। এভাবে আমরা উত্তোলন হিসাবটা অর্থাৎ মূলধন হিসাবটা করব। এরপর লাস্টে যোগ বিয়োগ করার পরে আমাদের এখানে ব্যালেন্স শিটটা চলে আসবে। এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এটা কোন পদ্ধতি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ঠিক আছে, ওকে। তাহলে চিনবো কিভাবে এটা যে পরিবর্তনশীল? যদি চলতি হিসাব সম্পর্কিত কোনো তথ্য দেওয়া না থাকে তখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। স্থায়ী মূলধন পদ্ধতি, এই স্থায়ী মূলধন পদ্ধতিটা হচ্ছে যে আমাদের মূলধনের পরিমাণটা স্থির থাকবে, মূলধনটা কোনো পরিবর্তন হবে না। এই স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাদেরকে দুইটা হিসাব করতে হবে, একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব। আর একটা হচ্ছে কি হিসাব? চলতি হিসাব। তো এখন প্রশ্নটা হচ্ছে চিনবো কিভাবে এটাকে স্থায়ী মূলধন পদ্ধতি বলছে নাকি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলছে? যদি প্রশ্নে চলতি হিসাব সম্পর্কিত কোনো তথ্য দেওয়া থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে ধরে নিবা যে এটা হচ্ছে যে স্থির বা স্থায়ী মূলধন পদ্ধতি। এবং স্থির বা স্থায়ী মূলধন পদ্ধতি তোমাকে দুইটা হিসাব করতে হবে, একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব। এখানে মূলধন হিসাব যেটা করবা, আগের মতোই কলাম মূলধন হিসাব যেটা করবা, এই মূলধন হিসাবের মধ্যে শুধুমাত্র ব্যালেন্স বেরিয়ে আসবে আর হচ্ছে যে অতিরিক্ত মূলধনটা আসবে। আর কি আসবে? অতিরিক্ত মূলধনটা আসবে। অর্থাৎ শুধুমাত্র ব্যালেন্স বিডি এবং অতিরিক্ত মূলধনটা মূলধন হিসাবে আসবে। মূলধন হিসাবে কি কি আসবে? ব্যালেন্স বিডি এবং অতিরিক্ত মূলধনটা মূলধন হিসাবে আসবে। আর অন্য যতগুলো তথ্য সবগুলা তথ্য লিখতে হবে তোমাকে চলতি হিসাবে। তাহলে ডেবিট পাশে তোমার এখানে উত্তোলন আসবে, তারপর এখানে যেগুলো ডেবিট পাশে ছিল এগুলো এখানে ক্রেডিট পাশে চলে আসবে, এখানে যেগুলো ক্রেডিট পাশে ছিল এগুলো এখানে ডেবিট পাশে আসবে। কিসের? চলতি হিসাবে। তাহলে স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে যাবে শুধুমাত্র ব্যালেন্স বিডি এবং অতিরিক্ত মূলধন, আর বাকি মূলধন সম্পর্কিত যত তথ্য আসবে সবগুলো চলে আসবে কোথায়? চলতি হিসাবে। এরপরে তুমি এখানে ব্যালেন্স শিটটা বের করবা। এখানে চলতি হিসাব সম্পর্কিত তোমাদেরকে দুইটা কথা বলি, সেটা হচ্ছে যে চলতি হিসাবে দুই ধরনের উদ্বৃত্ত হতে পারে। চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত হতে পারে, চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে। মনে রাখবা, চলতি হিসাবে যদি ডেবিট উদ্বৃত্ত হয় সেটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ নির্দেশ করে। তাহলে চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আর চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়। চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আর চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি? দায়। আর এখানে চলতি হিসাবের যদি আগে থেকে উদ্বৃত্ত দেওয়া থাকে, ডেবিট উদ্বৃত্ত দেওয়া থাকলে ডেবিট পাশে লিখবা, আর ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া থাকলে ক্রেডিট পাশে লিখবা, ব্যালেন্স বিডি বলে। মনে থাকবে? ওকে, এইভাবে আমরা সাধারণত হিসাবগুলো প্রস্তুত করব। আজকে তাহলে আমরা এতটুকু শেষ করব। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে অঙ্ক শুরু করব, অঙ্কগুলা করব। তো আশা করি ভালো করে লেকচারটা বুঝে বুঝে দেখবা, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবা, বিভিন্ন বন্ধু বান্ধবীদের সাথে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা। আজকের মতো এখানে শেষ। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।